আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। মধ্যরাতে গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার বিস্তীর্ণ জনপদ। ফেনীতে বানের তোড়ে ভেসে যাওয়া মানুষের খোঁজে স্বজনরা। আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেওয়ায় ভারত অমানবিক আচরণ করেছে বললেন তথ্য উপদেষ্টা। সম্পর্কের টানাপোড়েনে না গিয়ে সুষ্ঠু সমাধানের তাগিদ। এবং আপাতত স্থগিত থাকবে নগদের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম। গ্রাহককে সুরক্ষা দিতেই প্রশাসক বসানো হয়েছে জানালেন গভর্নর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের ত্রিপুরা থেকে আসা ঢল ও প্রবল বর্ষণে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে গোমতী তীরবর্তী বুরবুরিয়া গ্রাম। প্লাবিত হওয়ার আশঙ্কায় 2 উপজেলা সহ আশপাশের এলাকা। প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন হাজারো মানুষ। বন্যায় 10 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় সারা দেশে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড। আবুল কাশেম হৃদয়, সামির হোসেন ও জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। মধ্যরাতে এভাবেই বাঁধ রক্ষার জন্য মসজিদের মাইকের ঘোষণায় ঘুম ভাঙে কুমিল্লার গোমতীপাড়ের গ্রাম বুরবুরিয়ার বাসিন্দাদের। তবে শেষ রক্ষা হয়নি। প্রবল স্রোতে ভেঙে যায় বুরবুরিয়া এলাকায় গোমতীর বাঁধ। বাঁধ ভাঙার কারণে পুরিচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ভাঙা অংশ দিয়ে প্রবল তোড়ে পানি প্রবেশ করায় ঝুঁকিতে রয়েছে আশপাশের এলাকা। যেখানে সৌভাগ্যক্রমে যেখান দিয়ে ভাঙছে সেখানে খুব বেশি বাড়িঘর নাই, ওই জাস্ট পয়েন্ট দিয়ে। তবে একটা জায়গায় যখন বাঁধ ভেঙে যায় মোটামুটি বুড়িচং ব্রাহ্মণপাড়া আংশিক কিছু অংশ তো প্লাবিত হবেই। গভীর রাতে বাঁধ ভাঙার খবরে গবাদি পশু নিয়ে আশ্রয়স্থলের দিকে রওনা হন শত শত গ্রামবাসী। আমাদের ঘরবাড়ি ওদিক দিয়ে সব ভেঙে গেছে। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আশ্রয় ও খাদ্য সংকটে রয়েছে হাজারো মানুষ। বন্যায় ভেসে যাওয়া মানুষের খোঁজে স্বজনদের ভিড়। আমার আম্মার আজকে 2 দিন কোনো খোঁজ পাচ্ছি না। আমার বাড়ি পরশং উপজেলা। এখন ওখানে কি হাল অবস্থা আছে, কোথায় আছে, কি আছে, এখনো আমরা কোনো খোঁজ নাই, কোনো খোঁজ পাচ্ছি না। আমি চট্টগ্রাম থেকে আসছি। শহরমুখী যারা আছে শহর দিয়ে এদিকে কেউ ফোকাসই করতেছে না, এদিকে কেউ দেখতেছে না বিষয়টা। এদিকেও কিন্তু অবস্থা খুবই খারাপ। আমি বাড়িতে যোগাযোগ করছি আজকে সকালে 1 মিনিটের মতো কথা বলছি, আর কথা বলতে পারি নাই। বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জেলায় 8 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 2 জন, ফেনীতে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। কোনো ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেয়ায় ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কে যেন এ নিয়ে কোনো টানাপোড়েন না হয় সেজন্য সুষ্ঠু সমাধান করতে হবে। চকরমালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2য় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপদেষ্টারা ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে বিকেল 3টায় আনুষ্ঠানিক ব্রিফিং করেন
অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। প্রথমে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। এই বন্যা পরিস্থিতিতে যারা পড়েছেন, যারা ভুক্তভোগী, তাদের জন্য আমরা কি করব, সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব, একই সাথে এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বন্যা মোকাবেলায় ব্যবসায়ী সহ সকলের সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ ইসলাম। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংকটকালে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ৩ বাহিনী প্রধান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পানির উচ্চতার কারণে ভারতের বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে বলে দাবি করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। সাক্ষাতে পানি ভাগাভাগি, নদী ও বন্যা বিষয়ে দুই দেশের মধ্যে একটি উচ্চতর কমিটি করার ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে সৃষ্ট বন্যা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আগেই বলা হয়েছে, বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি। অতিরিক্ত পানির চাপে সেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে একই সুরে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রণয় ভার্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান, বাংলাদেশের শেয়ার্ড প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এমফাসিস দিয়েছেন। ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার। দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি, নদী ও বন্যা বিষয়ে একটি উচ্চতর কমিটি করার কথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং, যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের কারণে বাংলাদেশে ভারতীয় স্থাপনার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নগদে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, গ্রাহককে সুরক্ষা দিতেই বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসিয়েছে। নানা দাবি দাওয়া নিয়ে ব্যাংকিং খাতে আন্দোলনকারীদের যৌক্তিক হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর। তার মতে অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করে কিছু আদায় করার চেষ্টা থেকে বিরত থাকা নাগরিকদের উচিত। রিজভি নেওয়াজের রিপোর্ট।
5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিদিনই কোনো না কোনো দাবি দেওয়া পেশ করছেন বঞ্চিত থাকা কর্মজীবীরা। আর্থিক খাতও এর বাইরে নয়। বাংলাদেশ ব্যাংকে জোর করে গভর্নরের উপদেষ্টা বিএফআইইউ এর প্রধানসহ 2 ডেপুটি গভর্নরকে চাপের মুখে পদত্যাগ করানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের সিইওকে অবরুদ্ধ করে রাখেন কর্মীরা। আমরা 750 মাঠ সহকারী সহ প্রায় 900 কর্মচারী নো ওয়ার্ক নো পে ভিত্তিতে 14 বছর ধরে কাজ করতেছি। নো ওয়ার্ক নো পে একটি আধুনিক দাসত্ব। দীর্ঘদিন ম্যানেজমেন্টের কাছে চাওয়ার পরেও তারা আমাদের এই চাকরি স্থায়ী করে না। বারবার বিভিন্ন টালবাহানা করে করে এই অর্গানোগ্রামের অজুহাত দেখিয়ে আমাদের চাকরি থেকে বঞ্চিত করে। তো তাদেরকে আমি বলেছি সকালবেলা যে আপনারা একটু ধৈর্য ধরেন, কাজে ফিরে যান। আপনাদের প্রতি আমাদের সহানুভূতিশীল। আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের যারা ছিল তাদেরকে নিয়েও কথা বলেছি। আমরা তাদের কষ্ট ফিল করছি, কিন্তু একটু সময় তো লাগবে। এই সময়টুকু তো আমাদেরকে দিতে হবে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংয়ে আর্থিক খাতের বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় গভর্নরকে। সরকার এবং নাগরিক সমাজ সবাইকে একটু রব তুলতে হবে, এটা ঠিক না, দিস ইজ নট রাইট। কেস বাই কেস এটাকে রিভিউ করা যেতে পারে, অবশ্যই দেখতে হবে। আমরাও দেখছি, এই যে যেমন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আসছেন, তাদের তো এটা তো তাদের গ্রিভেন্স একটা, তাই না, যে আমাদেরকে ডিজিএফআই দিয়ে গান পয়েন্টে আমাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা জেনুইন গ্রিভেন্স। নগদে প্রশাসক কেন, তাও ব্যাখ্যা করেন আহসান এস মনসুর। আমরা একটা অডিট করে আমরা বুঝতে হবে যে আসলে চিত্রটা কি। অ্যাজ অফ নাও আমাদের নেট পজিশন ইজ স্মল পজিটিভ, বাট দ্যাটস ক্যাশ ফ্লো, that's not asset, that's the cash flow position. That's the good news, that we don't have to deal with immediately একটা বড় ডেফিসিট ফাইন্যান্সিং করার কোনো দরকার। ইসলামী ব্যাংকের মতো এস আলম গ্রুপের মালিকানায় থাকা সবগুলো ব্যাংক পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে বলে জানান গভর্নর। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে রেজওয়ান ও সৌদ। সাতক্ষীরায় সোনালী মুরগির বাচ্চার উৎপাদন কমে যাওয়ায় সংকটে খামার মালিকরা। চাহিদার তুলনায় মুরগির বাচ্চা পাচ্ছেন না ব্যবসায়ীরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রয়লার মুরগির চেয়ে সোনালী মুরগির দাম ভালো পাওয়ায় এই মুরগির চাষ বেশি করেন সাতক্ষীরার খামারিরা। সম্প্রতি হঠাৎ করে মুরগির বাজার দর পড়ে গেছে। অপরদিকে বেড়ে গেছে পোলট্রি খাদ্য ও ওষুধের দাম। এই অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়ীরা। সোনালী মুরগি রেডি মালের তুলনায় এখন সোনালী মুরগির বাচ্চা প্রতি পিস 20 থেকে 25 টাকা থাকার কথা ছিল, কিন্তু সেই বাচ্চা এখন প্রতি পিস 50 থেকে 55 টাকা, এমনকি 60 টাকাও আছে গ্রেড অনুযায়ী। এক বস্তা খাবারের মূল্য এখন 4000 টাকা ছিল, 1700 টাকা থেকে আমরা ব্যবসা করছি। এইভাবে যদি আমরা সেইভাবে একটু দাম সব জিনিসের কম হয়, সেইভাবে আমরা এটা সরকারের কাছে আর কি আবেদন করছি। বাচ্চা ঠিক মতো পাচ্ছি না, খাদ্যর দাম বেশি, তারপরে সব দ্রব্যমূল্যর দাম বেশি, বাচ্চার রেটটাও অনেক বেশি, আর খাবারের রেটও বেশি, যে কারণে আমাদের রেডি মুরগি যেটা সেটার আবার দাম কম, যে কারণে আমাদের লসের পরে লস হচ্ছে। আমরা এখানে অনেক খামারি আছি। সাতক্ষীরা উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় মুরগির বাচ্চার উৎপাদন কম থাকায় এমন পরিস্থিতি। যখন ব্রয়লার বাচ্চার রেট বেড়ে যায়, তখন খামারিরা ব্রয়লার বাচ্চা লালন পালন করা থেকে বিরত থাকে এবং সেই সময়ে তারা সোনালী বাচ্চার দিকে মনোযোগ দেয়। এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে সোনালী বাচ্চার সংকট তৈরি হয়। আশা করা যায় যে খুব শীঘ্রই এই বাচ্চার সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। সাতক্ষীরায় 309টি নিবন্ধন করা সোনালী মুরগির খামারে 22 লাখ মুরগির চাষ হয়। খামারিরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় চাহিদা মেটানোই কষ্টকর, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তারা। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা।
এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা হলেই হাজার হাজার বাবুই পাখি এসে আশ্রয় নেয় বাজারের বটপাকুড় গাছে। পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পৌর বাজার সহ এর আশপাশের প্রকৃতি। উপদ্রব বা শিকারের ভয় না থাকায় দীর্ঘদিন ধরেই বাজারের গাছে বসবাস করছে এসব বাবুই পাখি। 5টার পর থেকে আসা শুরু হয় পাখি। আমরা রাত 12টা 1টা পর্যন্ত এখানে থাকি, কিন্তু আমাদের সামনে কেউ হাত দিতে সাহস পায় না। হাজার হাজার পাখি এখানে নিয়ে ঘুমোয়, খুব ভালো লাগে আমাদের। বনাঞ্চল কমে যাওয়ায় লোকালয়েই বসতি গড়েছে এসব পাখি। কেউ যদি পাখির উপর অন্যায় অত্যাচার করে এবং তার উপর তাকে প্রতিবাদ জানানো দরকার আমাদের, কারণ পাখিরা নিরাপদ জায়গায় থাক, আমরা এটা চাই। পাখি আমাদের জন্য অনেক উপকারী এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে এবং দেখতে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখে। প্রকৃতিতে অবদান রাখা এসব পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলছেন সুধীর সমাজ। পাখি প্রকৃতির ব্যালেন্স রক্ষা করে, পাখি প্রকৃতির ভালো বন্ধু, পাখির যাতে আরও এখানে সমাগম বেশি হয় এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখানকার মানুষও এই পাখিগুলোকে খুবই ভালোবাসে। এই নিরাপত্তা বোধ করে পাখিগুলো নির্ভয়ে এসে এখানে বাসা বেঁধে তারা বসবাস করছে। আমরা যদি এরকম পারস্পরিক পাখির মতো ভালোবাসা মানুষের মধ্যে তৈরি করি, নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবাই সবার কাছে নিরাপদে চলাচল করছি। পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বনাঞ্চল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পাখি প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।